পৃথিবীর কোনো এক স্থানে লুকানো রয়েছে 500 বছরের পুরাতন এক গুপ্তধন, যার বাজার মূল্য হচ্ছে $5 বিলিয়ন। একটি চোর এবং তার ট্রেজার হান্টার বন্ধু মিলে নেমে পড়ে এই গুপ্তধন উদ্ধারের একটি দুর্ধংস মিশনে। পরবর্তীতে ধীরে ধীরে তারা এমন সব অজানা অ্যাডভেঞ্চারের সম্মুখীন হয় যেটা দেখে তোমার মস্তিষ্ক বলতে বাধ্য হবে, ইস, এই অ্যাডভেঞ্চারটা যদি আমার সাথে ঘটতো। তো বন্ধুরা, চলো ঘুরে আসা যাক 2020 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চার অ্যাকশন মুভির গল্প থেকে, আনচার্টেড। যারা অ্যাডভেঞ্চার মুভি পছন্দ করো তারা এই মুভিটি মিস করবে, এটা প্রশ্নই ওঠে না। মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় স্পাইডারম্যানের নায়ক টম হল্যান্ড, আর এই মুভিতে তার নাম দেওয়া হয় নেথন। মুভির শুরুতেই আমরা তাকে অজ্ঞান অবস্থা দেখতে পাই, আর তার যখন জ্ঞান ফিরে সে নিজেকে আকাশে আবিষ্কার করে। সে এখানে আকাশ থেকে পড়ে যাচ্ছিল, আর এদিকে তার পা একটি কার্গো বক্সে আটকে ছিল। সে কোনো মতে তার পাটি যখন ছাড়িয়ে ফেলে তখনই তাকে কিছু লোক এসে আক্রমণ করা শুরু করে। নেথান তাদের সাথে ফাইট করতে শুরু করে, ওই কার্গো বক্সগুলো অতিক্রম করে সে এক পর্যায়ে প্লেনে উঠতে সক্ষম হয়। কিন্তু ঠিক তখনই একটি লাল গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মেরে পুনরায় আবার প্লেন থেকে আকাশে ফেলে দেয়। নেথান এ জায়গায় শূন্য ভাসতে থাকে, কিন্তু ঠিক ওই সময় একটি হাত এসে নেথানকে ধরে ফেলে। মুভি এখানে ফ্ল্যাশব্যাকে 15 বছর পিছনে চলে যায়, যেখানে আমাদেরকে দেখানো হয় অল্প বয়সী নেথান দেওয়ালে ঝুলছে এবং তারই হাত ধরেছিল তার বড় ভাই স্যাম। নেথান এবং স্যাম অনাথ আশ্রমে বড় হয়েছিল কারণ তারা অনাথ। এখানে দেখানো হয় তারা দুজন মিলে একটা মিউজিয়ামে প্রবেশ করেছে মেগালাম এক্সপেডিশনের ম্যাপটি চুরি করার জন্য। তোমাদেরকে এখানে বলে রাখা ভালো, এই মেগালান এক্সপেডিশনের ম্যাপটি তৈরি করেছিল ফার্ডিনান্ড মেগাল্যান্ড। এবারে তোমাদের মাথায় একটি প্রশ্ন ঘুরতে পারে যে এই ফার্ডিনান্ড মেগাল্যান্ড বা কে, আর এই ম্যাপটি কেনই বা তৈরি করা হয়েছিল? সে ছিল একজন ট্রেজার হান্টার। আসলে বিভিন্ন ধরনের লুকানো গুপ্তধন যারা খুঁজে বেড়ায় তাদেরকে ট্রেজার হান্টার বলা হয়। ফার্ডিনান্ড মেগাল্যান্ড একবার গুপ্তধনের জন্য পুরো পৃথিবী পাড়ি জমায়, আর সেই ইউরোপ থেকে ওশান প্যাসিফিক পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে বেড়ায় ওই দুই জাহাজ ভর্তি স্বর্ণের গুপ্তধন খোঁজার জন্য। কিন্তু ফার্ডিনান্ড অভিযানটি শেষ করার আগেই মারা যায়, ফলে সেই স্বর্ণভর্তি সেই জাহাজ দুটি পৃথিবীর এমন একটি কোণে এখনো লুকিয়ে আছে যার সম্পর্কে কোনো মানুষই এখন পর্যন্ত জানে না। আর সেটা জানার জন্যই স্যাম ও নেথান এই ম্যাপটি চুরি করার সিদ্ধান্ত নেয়। আসলে তাদের বাবাও একজন ট্রেজার হান্টার ছিল, যার কারণে এই সকল গুপ্তধনগুলো বের করা তাদের রক্তের মধ্যে ছিল। যখনই তারা ম্যাপটি চুরি করতে যায় তখনই মিউজিয়ামে অ্যালার্ম বেজে ওঠে, আর তারা হাতে হাতে সবার কাছে ধরা খায়। যেহেতু তারা অনেক ছোট এবং অনাথ ছিল, সেই কারণে তাদেরকে পুনরায় আবার অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু স্যাম এখানে এই সব ধরনের কাজ তিনবার করেছে, যার কারণে তাকে অনাথ আশ্রমে না পাঠিয়ে দিয়ে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়া হয়। স্যাম এখানে নেথানকে বলে ওঠে যে তার ভাইয়ের জন্য সে আবারও ফিরে আসবে। এরপর স্যাম তার কাছে থাকা একটি লকেট তার ভাই নেথানকে পরিয়ে দেয়। এখান থেকে স্যাম যাওয়ার পর নেথান তার হাতে একটি তার ভাইয়ের লাইটার এবং কাগজ উঠিয়ে নেয়। যেই না সে লাইটারটি কাগজের নিচে ধরে তখন এই কাগজের মধ্যে একটি সিক্রেট মেসেজ ফুটে ওঠে, যেখানে স্যাম তার ভালোবাসার কথা লিখেছিল। এরপরে 15টি বছর কেটে যায়, যার পরে আমরা দেখতে পারি স্যাম একটি বারটেন্ডারে কাজ করছিল। স্যাম এই বারে বারটেন্ডারে কাজ করে এবং তার পাশাপাশি তাদের বারে আসা সমস্ত কাস্টমারদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদের কাছে থাকা সমস্ত জিনিসপত্র সে নিয়ে নেয়। এক কথায় সে সিসকে চোর হয়ে গেছে। বারে কাজ করতে করতে একদিন রাতে তার সাথে দেখা হয় ভিক্টর নামের একজন ব্যক্তির সাথে। এখানে ভিক্টর তার হাত ছাপে অনেক প্রশংসা করে এবং সাথে সাথে তাকে অফারও দেয় যে তুমি এরকম ছোটখাটো কাজ না করে অনেক বড় ধরনের কাজও করতে পারো। কিন্তু নেথান এখানে চুরির কথা সরাসরি অস্বীকার করে, আর সে এমন একটা ভাব করে যে চুরি কি জিনিস সেটা সে জানেই না। নেথান এরপরে ভিক্টরকে তার বার থেকে চলে যেতে বলে। ভিক্টর তার বার থেকে এরপর চলে যায়। সে এরপরে আবিষ্কার করে একটু আগে চুরি করা যে একটা নেকলেস ছিল তার পকেটে, সেটা তার পকেটে এখন আর নেই। মানে নেথানের পকেট থেকে সেই দামি নেকলেসটি ভিক্টর চুরি করে নিয়ে যায় এবং তার একটি কার্ড তার পকেটে রেখে যায়। এরপর নেথান তার কার্ডে দেওয়া অ্যাড্রেস অনুযায়ী বেরিয়ে পড়ে, কারণ এত দামিও একটা নেকলেস তো আর হাতছাড়া করা যায় না। এরপরে নেথান ভিক্টরের ঘরে পৌঁছে একদম অবাক হয়ে যায়, কারণ নেথানের এক্সপেডিশনের ম্যাপটি তার ঘরে টাঙানো ছিল। তার মানে ভিক্টরও একজন ট্রেজার হান্টার। আসলে ভিক্টর নেথানকে আগে থাকতেই চিনতো, কারণ তার বড় ভাই স্যামের সাথে সে কাজ করতো, আর তারা দুজন মিলে এই নেদারল্যান্ড এক্সপেডিশনের ম্যাপটি ধরে অনেক দূর এগিয়ে গিয়েছিল। কিন্তু গত 2 বছর ধরে হঠাৎ করে স্যাম নিখোঁজ হয়ে পড়ে, আর তারপর থেকে স্যামের সাথে কোনো ধরনের যোগাযোগ করা যায় না। এটা শুনে নেথান অনেকটা বেশি আশ্বস্ত হয়, আর ভিক্টর তাকে অফার করে এই গুপ্তধনটি তাকে খুঁজতে সাহায্য করার জন্য। সেই সাথে ভিক্টর নেথানকে এইটাও জানায় যে যদি তারা গুপ্তধনটি খুঁজে পায় তাহলে তাদের ভাইকেও তারা অবশ্যই খুঁজে পাবে। কিন্তু এখানে নেথান ভিক্টর দেওয়া অফারটি সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেয়, কারণ তার ভাইয়ের প্রতি তার অনেক বেশি অভিমান ছিল এবং সঙ্গে সঙ্গে সে বলে ওঠে যে ভাইকে আমি চিনতাম, সে আর আমার জীবনে নেই। এরপর সে ভিক্টরের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসে। তারপরে তার ভাইয়ের পুরাতন পোস্টারগুলো সে দেখতে থাকে আর অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে।
যার ফলে সঙ্গে সঙ্গেই তার সিদ্ধান্ত পরিবর্তন করে আর ভিক্টরের সাথে কাজ করার জন্য সে রাজি হয়ে যায়। পরবর্তীতে সে ভিক্টরের সাথে আবারও দেখা করে আর এই গুপ্তধন উদ্ধারের জন্য প্ল্যান করতে থাকে। ভিক্টর জানায় গুপ্তধনগুলো যেই রুমে থাকার কথা ওই রুমে প্রবেশ করার জন্য 2টি চাবির দরকার। ইতিমধ্যে ভিক্টরের কাছে একটি চাবি রয়েছে আর অন্য একটি চাবি রয়েছে ওই সামনে থাকা মিউজিয়ামে, যেটাকে আগামীকাল মিউজিয়ামের পক্ষ থেকে নিলামে বিক্রি করতে চলে। এবারে তাদের প্রথম কাজটি হলো নিলামে গিয়ে দ্বিতীয় চাবিটি চুরি করা। পরবর্তীতে তারা দুজন মিলে প্ল্যান করে ফেলে কিভাবে এই নিলাম থেকে তারা চাবিটি চুরি করবে। পরের দিন সন্ধ্যাবেলা তারা সেই মিউজিয়ামে অনুষ্ঠিত নিলামের অনুষ্ঠানে গিয়ে তারা দুজনে উপস্থিত হয়। সেখানে গিয়ে তারা সান্তিয়াগো নামে একজন ধনী ব্যক্তিকে দেখতে পায়। আসলে সান্তিয়াগো ছিল মুনকাওয়া পরিবারের একজন সদস্য, যে কিনা ওই চাবিটাকে নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করে। তাদের এখানে প্ল্যান ছিল সান্তিয়াগোর হাতে ওই চাবিটি পৌঁছানোর আগেই তারা ওই চাবিটি চুরি করবে। কিন্তু ওই নিলামে তারা আরো একটি মেয়েকে দেখতে পায় যার নাম ছিল জয়। জয় এখানে তাদের দুজনের হাবভাব দেখে বুঝে ফেলে যে তারা কোনো আকাম কুকাম করতে এসেছে এখানে। এরপর তাদের পিছনে সে দুজন লোক পাঠিয়ে যায় তাদের উপর নজর রাখার জন্য। এর মধ্যে নেথান এই বিল্ডিং এর টেকনিক্যাল রুমে ঢুকে পড়ে এই বিল্ডিং এর সমস্ত পাওয়ার সাপ্লাই বন্ধ করার জন্য, যাতে করে ভিক্টর ওই সময়ের মধ্যে এই চাবিটি চুরি করতে পারে। কিন্তু এদিকে নিলামটি শুরু হয়ে যায়। যেহেতু নিলামটি শুরু হয়ে গেছে তাই বাধ্য হয়ে তাকে এই নিলামে বিট করতে হয়, যদিও তার পকেটে ফুটো করিও নাই চা খাওয়ার জন্য। এদিকে দেখানো হয় নেথান যখন ওই বিল্ডিং এর পাওয়ার সাপ্লাইগুলো অফ করছিল তখনই একটি সিকিউরিটি গার্ড এসে তাকে হাতে নাতে ধরে ফেলে এবং সাথে সাথে তাকে মারতে শুরু করে। ওই সিকিউরিটি গার্ডের হাত থেকে নেথান বাঁচার জন্য ওখানকার থাকা ঝাড়বাতির সাথে সে ঝুলতে থাকে। যেই দৃশ্য দেখে ওই নিলামে থাকা সকল মানুষগুলো হাউমাউ করতে শুরু করে আর ঠিক সেই সুযোগে কাজে লাগিয়ে একটু তার গায়ে থাকা কোটটি উল্টিয়ে সিকিউরিটি গার্ডের মতো হুবহু দেখতে পোশাক বানিয়ে ফেলে এবং একটি সিকিউরিটি গার্ডের কাছ থেকে সে ওই চাবিটি নিয়ে নেয় অনায়াসে। কিন্তু এই দৃশ্যটি আবার জয় দেখে নেয়, যার কারণে তার গলায় ছুরি ধরে তার রাস্তা দিয়ে আটকে দেয়। কিন্তু এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো এইটা যে তাদের মতো পোশাক পরিহিত একটা সিকিউরিটি গার্ডের গলায় অপরিচিত একটা মেয়ে ছুরি ধরেছে। এইটা দেখার পরে তারা ওই মেয়েটাকে আটকে দেয় এবং ভিক্টরকে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। এদিকে আবার নেথান অনেকগুলো সিকিউরিটি গার্ডের সাথে টম এন্ড জেরি খেলার পরে এক পর্যায়ে সে সক্ষম হয় ওই সিকিউরিটি গার্ডের হাত থেকে পালিয়ে আসতে। এরপরে নেথান ভিক্টরের সাথে গাড়িতে এসে দেখা করে। ভিক্টর নেথানকে জানায় যে তারা যে মিশনে গিয়েছিল তাতে তারা সফল হয়েছে, মানে চাবিটি তাদের হাতে রয়েছে। যে খুশিতে তারা সরাসরি এয়ারপোর্টের দিকে চলে যায়। এরপরে তাদের গন্তব্যস্থান বার্সেলোনা। তারা দুজনে এখানে বার্সেলোনা যেতে যেতে মেগালাইনের ডায়েরিটি পড়তে থাকে। তারা এখানে প্রথমবারের মতো জানতে পারে আসলে মেগালাইন ওই গুপ্তধনটি খুঁজে পেয়েছিল ফিলিপাইনে। এরপর সে বার্সেলোনাতে ফিরে এসে মনকারা ফ্যামিলিকে বলে দেয় যে সে কোনো ধরনের গুপ্তধন খুঁজে পায়। তারা ওই ডায়েরিতে একটি গাছের ছবি দেখতে পায় আর সেখানে লেখা ছিল ওই গাছের পাশেই নাকি গুপ্তধনের কোনো একটি ক্লু দেওয়া আছে, কিন্তু এই গাছটি এখন পর্যন্ত কোথাও কেউ দেখেনি। এর মধ্যে তারা যখন বার্সেলোনা পৌঁছায় তাদের সাথে একটা মেয়ের দেখা হয়, যে মেয়েটির নাম ছিল সোফিয়া। নেথান তখন ভিক্টর এবং সোফিয়া কথোপকথন শুনে বুঝতে পারে যে তারা দুজন আগে থাকতেই পরিচিত। ভিক্টর এখানে নেথানকে জানায় যে আরেকটা চাবি রয়েছে সোফিয়ার কাছে। ওদিকে সোফিয়া আবার ভিক্টরকে মিথ্যাবাদী প্রতারক হিসেবে আখ্যায়িত করে আর এই কথা বলে সোফিয়া সেখান থেকে চলে যায়। নেথান সেখানে চেক করে দেখতে পায় তার ব্যাগে থাকা সেই চাবিটি আর তার ব্যাগে নেই। সোফিয়া আসলে তার চোখের পলকে তার ব্যাগে থাকা চাবিটি চুরি করে নিয়ে চলে গেছে এখান থেকে, যার পরে তারা দুজন বলদের মতো সোফিয়ার দিকে তাকিয়ে থাকে। মানে এই মুভিটাতে যেদিকেই তাকাই না কেন সেদিকে শুধু চোরের উপরে বাটপাড়ি চলছে। আর এরপরে সোফিয়াকে ধরার জন্য তারা দুজন মিলে পুরো শহর লন্ডভন্ড করে দৌড়দৌড়ি করা শুরু করে। এক পর্যায়ে গিয়ে সোফিয়াকে তারা ধরেও ফেলে এবং তাকে অনেক কষ্টে কনভিন্স করে ফেলে যে এই মিশনে তাদের সাথে সাথ দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের মধ্যে যারা আমার মুভিটি এই পর্যন্ত দেখেছো তাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে যে আমার ইউটিউবের উপরে একটু বিন্দু পরিমাণও বিশ্বাস নেই। যে কোনো সময় তোমার ভাইকে তোমরা হারিয়ে ফেলতে পারো, তাই জন্য তোমার ভাইকে যেন তোমরা না হারাও সে কারণে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে একটা সেকেন্ড চ্যানেল খুলেছি যার নাম হলো জুনিয়র এক্সপ্লেইনার, যেখানে তোমরা তোমাদের না দেখা হাজারো রোমাঞ্চকর মুভির এক্সপ্লেন ভিডিও পেয়ে যাবে, তাও আবার বাংলাতে। আর সেই চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটির ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পিন করা। যদি তোমরা প্রাপ্তবয়স্ক হয়ে থাকো তাহলে তোমাদেরকে পারমিশন দেওয়া হলো আমাদের সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এবারে আমরা মুভির গল্পেতে ফিরে আসি। এখানে দেখানো হয় সিন্তিয়াগো ওই চাবিটি পাওয়ার জন্য কোনো একটি কারণে জয়কে লেলিয়ে দেয় তার বাবাকে হত্যা করার জন্য। এরপরে জয় তার বাবা যখন গাড়িতে ওঠে তখনই তাকে হত্যা করে ফেলে এবং সেই রাতে ভিক্টর এবং অন্যরা মিলে সেই চার্চে আবারও প্রবেশ করে। সেখানে গিয়ে নেথান কিছু পুরাতন পোস্ট কার্ড দেখতে পায়, যেটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তার ভাইয়ের কাছে থাকা পোস্ট কার্ড আর এখানকার থাকা পোস্ট কার্ড গুলো হুবহুই এক ছিল। এরপরে তারা একটা প্যাটার্ন ফলো করতে থাকে
থাকে, যার ফলে তারা একটা বাটন খুঁজে পায়। আর ওই বাটনে প্রেস করার পরে তাদের সামনে দেওয়ালটা ভেদ করে একটা মূর্তি ভেসে ওঠে, যার দুপাশে দুটি চাবি ঢুকানোর জায়গা থাকে। তাদের কাছে থাকা ওই দুটি চাবি ঢুকিয়ে যখন তারা মোড়ান দেয়, তখনই তাদের দিকে বহু তীর ছুড়ে আসে। আসলে তারা ভুল ডিরেকশনে ওই চাবি দুটি ঘুরিয়েছিল। এরপর তারা যখন সঠিক ডিরেকশনে ওই চাবি দুটি ঘুরায়, তখন তারা দেখতে পায় একটি সিক্রেট দরজা তাদের সামনে দিয়ে ওপেন হয়ে গেছে। তখন তারা ওই সিক্রেট দরজাটি ধরে সামনে এগিয়ে যায়। এদিকে আবার ওই টানেলে প্রবেশ করে ভিক্টর আবার নেথানের মোবাইলে একটি ট্র্যাকিং ডিভাইস সেট করা যায়, যাতে করে নেথান যেন হারিয়ে না যায়। আর যদি হারিয়েও যায় তাহলে যেন ভিক্টর তাকে খুঁজে বের করতে পারে। নেথান আর সোফিয়া যখন ওই টানেল দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তারা হাঁটতে হাঁটতে একটি ড্যান্স ক্লাবের ভিতরে এসে পৌঁছায়। যাই হোক, তারা সেখানকার সকলকে ভুল বোঝানোর জন্য ওখানে গিয়ে তারা ড্যান্স করতে শুরু করে এবং তারা একটা সিক্রেট দরজা দেখতে পায়। নেথান কিছুটা সময় অপেক্ষা করতে চায় তাদের প্ল্যানটি বাস্তবায়ন করার জন্য, তাই সে ওখানে গিয়েও নিজে বারটেন্ডারের কাজটি শুরু করে দেয়। এখানে জয়ের পাঠানো গুন্ডারা নেথানকে চিনে ফেলে এবং তাকে মারতে শুরু করে। এদিকে আবার সোফিয়া একটি চাবি ঢোকানোর জায়গা খুঁজে পায় আর তার কাছে থাকা চাবিটি সেই স্থানে ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে একটি দরজা খুলে যায়। সোফিয়া সেই দরজার ভিতরে গিয়ে নেথানকে সেই দরজার ভিতরে আসতে বলে আর নেথান সকলকে ফাঁকি দিয়ে সেই দরজার ভিতরে ঢুকে যায়। এই রুমের ভিতরে এসে তারা আরো একটি চাবি দিয়ে খোলা দরজা আবিষ্কার করে। সেখানে চাবি দিয়ে ঘোরাতেই সঙ্গে সঙ্গে সে রুমে পানি দিয়ে ভর্তি হতে শুরু করে। নেথান ভিক্টরকে ফোন দিয়ে সঙ্গে সঙ্গে তাদের অবস্থানটি জানায় এবং ভিক্টর তার সামনে দেখতে পারে যে চাবি দিয়ে ঘোরানোর একটি জায়গা রয়েছে, কিন্তু সেটি ছিল কাছের একটি দেওয়ালের ওপারে। কিন্তু তখনই জয় উপস্থিত হয় আর তার সাথে ফাইট করতে শুরু করে। মারামারি এক পর্যায়ে ভিক্টর জয়কে তুলে আছাড় মারে ওই কাছের দেওয়ালের উপরে আর কাছের দেওয়ালটি সঙ্গে সঙ্গে ভেঙে যায়। ওদিকে আবার নেথান এবং সোফিয়া প্রায় পানিতে ডুবে মরে যাচ্ছিল। ঠিক তখনই ভিক্টর তার কাছে থাকা ওই চাবিটি ওখানে ঢুকিয়ে দেয় এবং তারা ওখান থেকে আরেকটি রুমে পৌঁছে যায়। এদিকে আবার ভিক্টর উপর থেকে নেথানের মোবাইলটি ট্র্যাক করে করে তাকে ফলো করে। এখানে কিছুটা দূর যাওয়ার পর একটা দরজা দেখতে পায়, যেটা খোলার জন্য দুটি চাবির প্রয়োজন ছিল। ভিক্টর ওদিক থেকে এই কথা শুনে কোনো মতে দ্বিতীয় চাবিটা দেয় এবং নেথান যখন সেই দরজাটি খুলে ভিতরে ঢোকে, তখন সে দেখতে পায় চারটি বড় বড় গ্যারেল। এখানে তারা ভাবছিল হাজার হাজার কেজি স্বর্ণ হয়তো এই চারটি ব্যারেলের ভিতরেই আছে। এটি চেক করার জন্য নেথান সোফিয়াকে উপরে তুলে ধরে এবং সে টেস্ট করে দেখে যে এটি আসলে লবণ, কোনো সোনা নয়। দেখতে দেখতে ওই গ্যারেলগুলো মুড় করে ভেঙে যায় এবং তারা লবণের স্তূপ থেকে একটি ব্যাগ খুঁজে, যেটার মধ্যে ছিল তাদের কাঙ্ক্ষিত গুপ্তধনের আসল ম্যাপ। আসলে বাইরে যেটা ছিল ওইটি ছিল ইনকমপ্লিট। আর এটা দেখে বোঝা যায় যে তাদের এই গুপ্তধনটি আসলে পার্সোনালিতে নেই, তাদের গুপ্তধনটি রয়েছে ফিলিপাইনের আশেপাশে কোনো একটি দ্বীপে। যেই না সোফিয়াকে এই বিষয়টি বলতে যায়, তখনই নেথান দেখে যে সোফিয়া তার দিকে গান পয়েন্ট করে রেখেছে আর ম্যাপটি তার কাছে হ্যান্ড ওভার করে দিতে, মানে সুযোগ বুঝে সোফিয়া তার সাথে বেইমানি খেলে দিল। আসলে এই জন্যই বলে বিশ্বাসঘাতককে বারবার বিশ্বাস করতে নেই। এরপর নেথান সোফিয়াকে ওই ম্যাপটি দিয়ে দেয়। এখানে তো নেথানের আসলে কিছু করার নেই। সোফিয়া এখান থেকে যাওয়ার আগে নেথানকে বলে, আচ্ছা নেথান, তুমি কি জানো আসলে তোমার ভাইয়ের সাথে কি হয়েছিল? তুমি ভিক্টরকে ভালো করে জিজ্ঞাসা করো আসলে তোমার ভাইয়ের সাথে কি হয়েছিল। এটা শোনার পর নেথান অনেক বেশি কনফিউজ হয়ে যায়। সোফিয়া এখান থেকে চলে গেলে এখানে চলে আসে ভিক্টর আর ভিক্টরকে নেথান জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি সত্যি করে বলো তো আমার ভাইয়ের সাথে আসলে কি হয়েছিল? ভিক্টর তখন নেথানকে জানায়, আসলে তোমার ভাই নিখোঁজ হয়ে যায়নি, বরঞ্চ 2 বছর আগে তোমার ভাই এবং আমি যখন একটা মিশন পরিচালনা করছিলাম, তখন জয় তোমার ভাইকে গুলি করে হত্যা করেছে। এই কথাটি শুনে নেথান এখানে অনেক কষ্ট পায়। সে ভিক্টরকে জানায়, তুমি আসলে একজন স্বার্থপর লোভী মানুষ, যে কিনা আমার ভাইকে মৃত্যুর জন্য ওখানে একা ছেড়ে পালিয়ে এসেছে। আর তুমি এতটাই পরিমাণে লোভী যে তুমি শুধুমাত্র এই গুপ্তধনের লোভে আমাকে ইউজ করেছো। এর পরের দৃশ্যে আমাদের সকলকে অবাক করিয়ে দেখানো হয় জয়, সান্থিয়া এবং সোফিয়া একসাথে মিলে কাজ করছে। আসলে এখানে সান্তিয়াগো সোফিয়াকে হায়ার করেছিল নেথানের কাছ থেকে সেই চাবিটি চুরি করার জন্য। এরপরে আমাদেরকে নেথানকে আবারও দেখানো হয় সে কিনা তার ভাইয়ের পোস্ট কার্ডগুলো আবারও ভালোভাবে দেখছে। সেখানকার থাকা একটি পোস্ট কার্ডে তার একটা ভাইয়ের সিক্রেট মেসেজ লুকানো দেখতে পায়। সেখানে লেখা ছিল যেই জিনিস একবার হারিয়ে যায় সেটা আবারও খুঁজে পাওয়া সম্ভব। আর ঠিক এই সময় ভিক্টর এখানে চলে আসে আর নেথানকে কনভিন্স করার চেষ্টা করে গুপ্তধনটি উদ্ধার করার জন্য। এক পর্যায়ে গিয়ে নেথান এখানে বলে ওঠে, হ্যাঁ আমি যে কাজটি শুরু করেছি ওইটা আমি অবশ্যই শেষ করবো, শুধুমাত্র আমার ভাইয়ের কথা রাখার জন্য, কিন্তু এরপর তোমার এবং আমার মধ্যে কোনো ধরনের সম্পর্ক থাকবে না। এদিকে আবার দেখতে পাই সান্তিয়াগো পুরো একটি কার্গো প্লেন লোড করছিল ওই গুপ্তধনটি উদ্ধারের সরঞ্জাম দিয়ে। এরপর সোফিয়া তার কাছে থাকা ম্যাপটি সান্তিয়াগোকে দিয়ে দেয় আর এই সমস্ত কিছু ঘটনা দেখছিল দূর থেকে নেথান এবং ভিক্টর। এরপর সোফিয়া সান্তিয়াগোকে ওই ম্যাপটি বুঝিয়ে দিয়ে বলে এই গুপ্তধনটি ফিলিপাইনের কিংবা অঞ্চলের আশেপাশে রয়েছে। এরপর সান্তিয়াগো তার প্লেনটা নিয়ে উড়াল লাগায় সেই কিংবা অঞ্চলে যাওয়ার জন্য। সে প্লেনের মধ্যে বসে তার ফ্যামিলি নিয়ে অনেক বড় একটি ভাষণ দেয়, যাতে করে ঈশান্বিত হয়ে জয় এখানে তার গলাটি আস্তে করে কেটে দেয়।
মানে সান্তিয়াগোর খেলা এখানেই শেষ, যেটা দেখার পরে সোফিয়া সেখান থেকে চোরের মতো পালিয়ে যায় এবং জয়ের লোকজন তাকে হন্য হয়ে খুঁজতে থাকে। এরপর সেই কম্পার্টমেন্টে নেথান এবং ভিক্টর এসে উপস্থিত হয় এবং সেখানকার থাকা ম্যাপটি তারা ভালোভাবে দেখে নেয়। এরপর তারা ডিসিশন নেয় যে তারা কোনোভাবে একটি প্যারাশুট নিয়ে এই প্লেন থেকে লাফ দিয়ে চলে যাবে, কিন্তু শেষ সময় তারা জয়ের হাতে ধরা খায়। নেথান এখানে দাঁড়িয়ে জয়কে প্রশ্ন করে, আচ্ছা জয়, তুমি বলো তো তুমি কি সত্যিই আমার ভাইকে হত্যা করেছো? জয় এখানে কোনো কথা বলে না, বরঞ্চ তার লোকজন তাদের উপর হামলা করা শুরু করে। ভিক্টর তো এখানে কোনো মতে একটা প্যারাশুট নিয়ে লাফ দেয়। নেথান যখন লাফ দিতে যায় তখন একটা কার্গো বক্স তার পাটি জড়িয়ে যায় এবং ওই কার্গো বক্সটি নেথানকে সঙ্গে নিয়ে প্লেন থেকে মাঝ আকাশে পড়ে যেতে শুরু করে। কিন্তু ঠিক সেই সময় জয়ের লোকজন সোফিয়াকে ধরে আনে আর সোফিয়া এখানে এসে তার লোকজনের সাথে ফাইট করা শুরু করে। তখনই আমরা মুভির প্রথম দৃশ্যটি দেখতে পাই, যেখানে নেথান আকাশ থেকে পড়ে যাচ্ছিল। সোফিয়া যখন ফাইট করতে করতে তাদের সাথে আর পারছিল না, তখনই সে সিদ্ধান্ত নেয় যে সে এখানে থাকা লাল গাড়িটি নিয়ে আকাশ থেকে ঝাঁপ দেবে। আর তখনই নেথান আবার এই গাড়ির সামনে চলে আসে, যার ফলে সে মাঝ আকাশে পুনরায় আবারও পড়ে যায়। আসলে আমরা মুভিটির ক্রেডিট সিনে মাঝ আকাশে বসে নেথানের হাতটি যাকে ধরতে দেখেছিলাম সে আসলে সোফিয়া নিজেই ছিল। পরে তারা একটি কার্গো বক্সে প্যারাশুটটি ওপেন করতে সক্ষম হয় এবং তারা মাঝ সমুদ্রে গিয়ে পড়ে। এরপরে নেথান এবং সোফিয়া সেখান থেকে ভাসতে ভাসতে একটি বিচে এসে পৌঁছায়। সেখান থেকে একটা হোটেলে যায় এবং হোটেল রুমে গিয়ে তারা তার ভাইয়ের পোস্ট কার্ডগুলো আবারও ভালোভাবে দেখতে থাকে এবং ম্যাপের সাথে মিলাতে থাকে। কিন্তু অনেক সময় অতিক্রম হওয়ার পরও তারা কোনো ধরনের ক্লু খুঁজে বের করতে পারে না, কিন্তু তারা এইটা বুঝতে পারে যে ম্যাপে এক্সাক্ট কোনো লোকেশন দেওয়া নেই। এরপরে অনেক সময় পার হয়ে যাওয়ার পরে সোফিয়া এখান থেকে উঠে ঘুমাতে চলে যায় এবং নেথান এখানে কাজ করতে থাকে। সে এক পর্যায়ে দেখতে পায় তার ভাইয়ের পোস্ট কার্ডের নিচে লাইটের আগুন ধরতে সেখানে একটা সিক্রেট মেসেজ ফুটে উঠেছে। সেখানে লেখা ছিল, তোমার কাছে থাকা দুটি চাবিকে তুমি কম্পাসের মতো ব্যবহার করো আর তাহলে শুধুমাত্র তুমি এক্সাক্ট লোকেশনটি খুঁজে পাবে। নেথান তখন সেই কাজটাই করে আর এরপরে সে একটা এক্সাক্ট লোকেশন খুঁজে পায়। এরপর নেথান ওই লোকেশনটির সঠিক কোঅর্ডিনেটটি বের করে একটি খাতায় লিখে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সোফিয়া সেই লোকেশনটি খুঁজে পায়। আবারও বেইমিনি খেলে সোফিয়া এখান থেকে সেই কাগজটি নিয়ে চম্পট দেয়। অন্যদিকে আবার তাদেরকে ফলো করার জন্য জয় তার দলবলকে নিয়ে সেই বিচে এসে উপস্থিত হয়। এদিকে আবার নেথান ঘুম থেকে উঠে দেখতে পায় তার লেখা লোকেশনের কাগজটি আর সেখানে নেই। আসলে নেথান এখানে বুঝতে পেরেছিল সোফিয়া তার সাথে আবারও বেইমিনি খেলতে পারে, তাই তো সে ভুল একটি অ্যাড্রেসের লোকেশন সেখানে রেখে দিয়েছিল। পাশাপাশি সে বুদ্ধি করে আসল লোকেশনের অ্যাড্রেসটি একটি বোতলের ভিতরে রেখেছিল আর সে দেখতে পারে সেটা ওখানে আছে। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে ওই লোকেশনে যাওয়ার জন্য একটি স্পিড বোটে করে রওনা দিয়ে দেয় এবং যাওয়ার পথে জয় এবং তার সাঙ্গপাঙ্গরা তাকে দেখে ফেলে। নেথান কিছুটা দূর আসার পরে একটা গুহা দেখতে পায় আর তার সামনে একটা প্যাসেজ রয়েছে, সেটার ভিতরে সে লাফ দিয়ে ওপারে চলে যায়। এই প্যাসেজটি পার হয়ে যখন সে প্যাসেজটি ওই পারে চলে যায় সে দেখতে পায় তার সামনে রয়েছে সেই দুটি জাহাজ, যার ভিতরে রয়েছে ব্যারেল ভর্তি করা স্বর্ণ এবং এই গুপ্তধনটি সে একাই আবিষ্কার করে ফেলে। এখানে এটা দেখার পর সে তো পুরো হতবাক হয়ে যায় যে এত সোনা তার সামনে রয়েছে। আর এখানে আকস্মিকভাবে ভিক্টর এসে উপস্থিত হয় আর নেথানকে চমকে দেয়। সে জানায় তার মোবাইলের লোকেশন দেখে সে এখানে এসেছে, কিন্তু নেথান ভিক্টরকে দেখে কোনো ধরনের খুশি হয় না। সে ভিক্টরকে জানায় শুধুমাত্র সে এই কাজটি তার ভাইয়ের জন্যই করেছে আর এই গুপ্তধনটি তার ভাইয়ের জন্যই সে খুঁজে পেয়েছে। ভিক্টর তখন নেথানকে সরি বলে আর তাকে বলে যে তোমার ভাই অবশ্যই তোমার এই দুঃসাহসী মিশন নিয়ে অনেক বেশি গর্ব করবে। তখনই তারা দেখতে পায় জয় এবং তার সাঙ্গপাঙ্গরা সেখানে এসে উপস্থিত হয়েছে। জয় তার সাঙ্গপাঙ্গদেরকে বলে দেয় নেথান এবং ভিক্টরকে দেখা মাত্রই যেন গুলি করে দেওয়া হয়। এরপর তারা দুজন ওদের হাত থেকে বাঁচার জন্য প্রস্তুতি নিতে থাকে। ভিক্টর এখানে কিছুটা গুপ্তধন তার কাছে থাকে একটি ব্যাগে ভরে নেয় আর নেথান ওদিকে একটা তরবারি এবং কিছু গান পাউডার তার কাছে রেখে দেয়। এরপরে তারা দুজন ওই জাহাজের মধ্যে একটা রুমে আত্মগোপন করে বসে থাকে। এরপরে জয় দুটো হেলিকপ্টার নিয়ে আসে, ওই জাহাজ দুটোকে একটা লোহার শিকল দিয়ে বেঁধে আকাশে উড়িয়ে নিয়ে যায় সেই হেলিকপ্টার দিয়ে। আর ঠিক কিছুক্ষণ পরে নেথান এবং ভিক্টর এখান থেকে বের হয় আর আকস্মিকভাবেই জয় সাঙ্গপাঙ্গদের সাথে তারা মারামারি লাগিয়ে দেয়। তারা দুজন মিলে জয়ের বেশ কয়েকজন সাঙ্গপাঙ্গদেরকে এই জাহাজ থেকে পানিতে ফেলে দিতে সক্ষম হয়। পরিস্থিতি যখন একটু কন্ট্রোলে আসে তখন নেথান ভিক্টরকে বলে হেলিকপ্টারে কন্ট্রোল নেওয়ার জন্য। সে ওই লোহার শিকল দিয়ে হেলিকপ্টারে উঠে যায় এবং হেলিকপ্টারের পাইলটকে পানিতে ফেলে দেয় এবং ওই জাহাজের কন্ট্রোল নিয়ে নেয়। দৃশ্যটা আবার অন্য জাহাজ থেকে জয় দেখতে পেয়ে তার সাঙ্গপাঙ্গদেরকে এই জাহাজে পাঠিয়ে দেয়। অন্যদিকে ভিক্টর হেলিকপ্টারটি কন্ট্রোল করতে গেলে তার জাহাজটি একটি পাহাড়ে ধাক্কা খাওয়ার উপক্রম হয়। কোনো মতে সে জাহাজটিকে বাঁচিয়ে নেয় এবং সেই ধাক্কাটি গিয়ে লাগে অপর জাহাজটিতে, যার কারণে সেই দুইটি জাহাজ অ্যাডজাস্ট হয়ে যায়। ভিক্টর এখানে তাদের জাহাজ দুটোকে ছাড়িয়ে একটি শহরে
রাস্তা দিয়ে পালাতে শুরু করে, কিন্তু সেখানে দেখতে পায় জয়ী তার হেলিকপ্টার নিয়ে পাহাড়ের অন্য প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এমন সময় ভিক্টর কোনো মতে তার হেলিকপ্টারটি ধাক্কা লাগার হাত থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে নেথান এতগুলো গুন্ডার সাথে কোনো মতেই পেরে উঠছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় তার কাছে থাকা গান পাউডারগুলো একটা ক্যাননের ভিতরে ভরে সে ফায়ার করবে। তারপর সে ওই ক্যাননের ভিতরে গান পাউডার দিয়ে বড় একটি লোহার বল সেই ক্যাননের ভিতরে ঢুকিয়ে দেয় এবং তার দেওয়া সেই গান পাউডারে সে আগুন ধরিয়ে দেয়, যার ফলে ওই বলটি গিয়ে সজোরে ধাক্কা মারে অপর হেলিকপ্টারটিতে, যার ফলে ওই হেলিকপ্টারটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় এবং সেই গুপ্তধন ভর্তি জাহাজ দুটিও মাঝ সমুদ্রে ছড়িয়ে পড়ে সেই গুপ্তধন ভর্তি জাহাজটির সকল স্বর্ণ। কিন্তু ঠিক তখনই এখানে উপস্থিত হয় জয়, আর জয় এখানে এসে এই জাহাজের নোঙরটি পানিতে ফেলে দেয়। কিন্তু এর ফলে কিছুটা দূর গিয়ে জাহাজ সহ হেলিকপ্টারটি আটকা পড়ে যায়। জাহাজটা এখানে অনেকটা উপরের দিকে হয়ে গিয়েছিল, যার কারণে নেথান চিন্তা করে যে এই শিকলটি ধরে ভিক্টরের কাছে চলে যেতে ওই হেলিকপ্টারে। কিন্তু তখনই জয় নেথানের উপরে অনেক আক্রমণ করে এবং তাকে মারতে শুরু করে। এক পর্যায়ে দেখা যায় ভিক্টরের কাছে থাকা এক ব্যাগ গুপ্তধন সেখান থেকে পড়ে যাচ্ছে, কিন্তু ওদিকে আবার জয়কে নেথান পরাজিত করতে পারছে না, প্রায় নেথানকে মেরে ফেলছিল জয়। এই দৃশ্য দেখে ভিক্টর তার কাছে থাকা এক ব্যাগ গুপ্তধন জয়ের দিকে ছুঁড়ে মারে, যার ফলে জয় পানিতে পড়ে যায়। আর এর কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার থেকে জাহাজের শিকলটি ছিঁড়ে যায় আর জাহাজটি নিচের দিকে পড়তে থাকে। কিন্তু সেই সময় নেথান ভিক্টরের হাতটি ধরতে সক্ষম হয় আর জাহাজটি গিয়ে পড়ে জয়ের মাথার উপরে, আর যার ফলে জয়ের গল্পটি এখানেই শেষ হয়। পানিতে পড়া পায় সেই জাহাজটি কিছুক্ষণ চলতে থাকে। নেথান এবং ভিক্টর ভাবতে থাকে তারা নিচে গিয়ে আবারও কিছুটা পরিমাণ গুপ্তধন এখান থেকে নিয়ে আসবে, কিন্তু তাদের আশায় জল দিয়ে এই জাহাজটি ডুবে যায়। আর আমরা দেখতে পাই ফিলিপাইনের নেভিসোল এখানে চলে এসেছে। তার মানে এত কষ্ট করে তারা যে এই মিশনটি পরিচালনা করলো তার ফলে তারা কিছুই পেল না, এই গুপ্তধনের মালিক হয়ে গেল এখানকার নেভিসোল। এটা দেখে ভিক্টর তো অনেক মন খারাপ যে সে এতগুলো গুপ্তধন সে নাকি পানিতে ফেলে দিয়েছে। কিন্তু ঠিক এই সময় নেথান ভিক্টরকে দুটো গোল্ড বার দেয় আর সে এইটা নিয়ে অনেক বেশি সন্তুষ্ট হয়ে যায়। তারা দেখতে পায় সেই বেইম্যান সোফিয়া এখনো গুপ্তধনের আশায় এদিক ওদিক ছুটোছুটি করছে ভুল অ্যাড্রেসে। এইটা দেখে তারা অনেক বেশি হাসে। এর পরের দেশে আমাদেরকে স্যামকে দেখানো হয়। আসলে স্যাম এখানে মরে নাই, সে দিব্যি বেঁচে আছে। সে একটা পোস্ট কার্ডে কিছু লেখালেখি করছিল। আর মুভিটির ক্রেডিট সিনে দেখানো হয় নেথান তার ভাই দেওয়া সেই ঋণটি এক্সচেঞ্জ করেছিল একটি ম্যাপের বিনিময়ে। লোকটি তখন নেথানের কাছ থেকে সেই ঋণটি নেওয়ার পরে নগদে পোল্টি দিয়ে দেয়। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় ভিক্টর। ভিক্টর সবাইকে গান পয়েন্ট করে নেথানকে এবারের মতো এখান থেকে রেস্কিউ করে নেয়। আর তারা যখন এখান থেকে বাইরে চলে আসছে তখন তারা মিস্টেরিয়াস কাউকে দেখে হতবাক হয়ে যায়। এই দৃশ্য দেখিয়ে এই মুভিটি শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটা লাইক করে দেবে। আর তোমরা যদি পুরো ভিডিওটা দেখার পরও এই ভিডিওটাকে সাবস্ক্রিপশন না করে থাকো তাহলে আমি বলবো আমার মন ভালো নেই। তাই মন ভালো করতে প্লিজ সাবস্ক্রিপশনটা করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।